সুপ্রিয় উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার ছাত্রছাত্রী বন্ধুরা, তোমাদের বাংলা পরীক্ষা রয়েছে। আর বাংলা বিষয়কে টার্গেট রেখে উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারে বাংলা বিষয়কে টার্গেট রেখে আজকের আমাদের শব্দার্থ তত্ত্ব থেকে কিন্তু বিশেষ কিছু গুরুত্বপূর্ণ বাছাই করা 50টি প্রশ্ন তোমাদের সাথে আলোচনা করব। এই প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় আসার মতো প্রশ্ন। তোমরা অনেকেই বাংলা ভাষা ও সংস্কৃতি ওই যে বইটা তোমাদের রয়েছে এক্সট্রা বইটা, সেখান থেকে তোমাদের অনেকেরই অসুবিধা, তো সেই অসুবিধা থেকে আমরা কিন্তু সমাধান করছি মাত্র 50টা প্রশ্ন। তো অবশ্যই প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর স্মার্ট পদ্ধতিতে পড়াশোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আর ইতিমধ্যে আমরা কয়েকটি মডেল প্রশ্নপত্র বোর্ডের তৈরি প্রশ্ন কিন্তু আমরা আপলোড করে দিয়েছি, তো সেটা পেতে অবশ্যই হোয়াটসঅ্যাপ করো আমাদের 9144258685। জাস্ট হাই লিখে পাঠাও, তোমাদের অটোমেটিক কিন্তু একটা লিঙ্ক চলে যাবে, তো সেখান থেকে তোমরা ডাউনলোড করে পড়তে পারবে অথবা তোমরা ভিডিও কিন্তু পেয়ে যাবে। তো অবশ্যই এই ভিডিওটা দেখার পরে কিন্তু এখানে কিন্তু হাই লিখবে এবং তাহলে তোমরা কিন্তু পেয়ে যাবে। তো চলো আমরা প্রথম থেকে ভিডিওটা শুরু করি, আর সময় নষ্ট হবে না, তাই খুব তাড়াতাড়ি আমরা বলবো। তো তোমরা ভিডিও সেটিংয়ে গিয়ে ভিডিও স্পিড কমানো বাড়ানো করতে পারো। তো চলো প্রথম প্রশ্ন আমরা শুরু করে দিই। তার আগে বলে দিই, যদি উচ্চ মাধ্যমিকে তোমরা ভালো রেজাল্ট করতে চাও তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে দাও। তো চলো প্রথম প্রশ্ন দেখো, ভাষাবিজ্ঞানে যে শাখায় ভাষার অর্থযুক্ত নানা অংশ এবং অর্থ সংক্রান্ত বিভিন্ন বিষয় আলোচিত হয় সেই শাখাটির নাম কি? দেখো, যে শাখায় ভাষার অর্থগুলো আলোচনা করা হচ্ছে তো সেই শাখাটির নাম হচ্ছে শব্দার্থ তত্ত্ব। মনে রাখবে, শব্দার্থ তত্ত্ব। চলে আসবো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, পরের প্রশ্ন দেখো, শব্দার্থ তত্ত্ব এর ইংরেজি পরিভাষাটি কি? শব্দার্থ তত্ত্ব এর ইংরেজি পরিভাষা হলো সেমেন্টিক্স, অর্থাৎ অপশন নাম্বার ঘ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, সেমান্টিক্স। নেক্সট, শব্দার্থের প্রথম ভাগটির নাম কি? দেখো, শব্দার্থের প্রথম ভাগ হচ্ছে সাধারণ অর্থ। শব্দার্থের প্রথম ভাগকে বলা হচ্ছে সাধারণ অর্থ, তো অপশন নাম্বার গ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, আমরা একটু তাড়াতাড়ি করবো তাই কিন্তু স্পিডে বলছি। দেখো, শব্দার্থের দ্বিতীয় ভাগটির নাম, শব্দার্থের প্রথম ভাগ হচ্ছে সাধারণ অর্থ, শব্দার্থের দ্বিতীয় ভাগের নাম হচ্ছে নিদর্শন। মনে রাখবে, শব্দার্থের দ্বিতীয় ভাগের নাম নিদর্শন। নেক্সট, অভিধানে আমরা যেভাবে অর্থকে পাই তা হলো কি? অভিধানে আমরা অর্থকে পাই সাধারণ অর্থে। মনে রাখবে। নেক্সট, মার্জার শব্দটি আবিধানিক অর্থ কি? সংস্কৃত মার্জার শব্দের আবিধানিক অর্থ হচ্ছে বিড়াল, অর্থাৎ অপশন নাম্বার ঘ। নেক্সট, শব্দের অভিন্নতা বোঝাতে কি ব্যবহার করা হয়? দেখো, শব্দের অর্থের অভিন্নতা বোঝাতে সমার্থকতা ব্যবহার করা হয়। মনে রাখবে, অপশন নাম্বার গ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো, অভিন্ন কথার অর্থ হচ্ছে ভিন্নর বিপরীত। ভিন্ন মানে আলাদা আর অভিন্ন মানে হচ্ছে একই, তাহলে শব্দের একই বোঝাতে কিন্তু সমার্থকতা ব্যবহার করা হয়। নেক্সট, 8 নম্বর প্রশ্ন, পর্বত হচ্ছে শৈল বা গিরি, এগুলো কিসের উদাহরণ? দেখো, এগুলো সবই পর্বতকে শৈল নামেও ডাকা হয়, গিরি মানেও পর্বত, তো এটা সমার্থকতার উদাহরণ। মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটি। আচ্ছা, মেকুর শব্দের অর্থ কি? দেখো, মেকুর শব্দের অর্থ হচ্ছে বিড়াল, মার্জার শব্দের অর্থ হচ্ছে বিড়াল। মনে রাখবে, 2 বা ততোধিক শব্দের মধ্যে অর্থের বা মানের বলছে বৈপরীত্য থাকলে কি হয়? দেখো, বৈপরীত্য মানেই তোমরা পারবে এটা ব্যাপকার্থকতা। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন, নিম্নের কোনটি নেতিবাচক উপসর্গযোগে সৃষ্ট বৈপরীত্যের উদাহরণ? দেখো, নিম্নের কোনটি নেতিবাচক উপসর্গযোগে সৃষ্ট বৈপরীত্যের উদাহরণ? এটা হচ্ছে অভিজ্ঞ অনভিজ্ঞ। দেখো, আলো আঁধার, সুখ দুঃখ, অতীত ভবিষ্যৎ, এগুলো কিন্তু নয়, বাট ন আসছে, অর্থাৎ দন্তন্য আসছে, নেতিবাচক। দেখো, অভিজ্ঞ অনভিজ্ঞ। অনভিজ্ঞ মানে যার অভিজ্ঞতা নেই সেটা অনভিজ্ঞ, আর অভিজ্ঞ অনভিজ্ঞ, তাহলে এইটা হচ্ছে নেতিবাচক উপসর্গযোগে সৃষ্ট এবং এটা বৈপরীত্যের উদাহরণ। মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল। আচ্ছা দেখো, স্বতন্ত্র বিপরীতার্থক শব্দযোগে গঠিত বৈপরীত্য কোনটি? স্বতন্ত্র বিপরীতার্থক শব্দযোগে গঠিত বৈপরীত্য এটা হচ্ছে আর্দ্র শুষ্ক, স্বতন্ত্র বিপরীত শব্দযোগে গঠিত। নেক্সট চলে আসবো, একটি শব্দের অর্থ অপর শব্দের মধ্যে অন্তর্ভুক্ত থাকে, সেটা হচ্ছে তাহলে ব্যাপকার্থকতা। একটা শব্দের অর্থ আবার অপর শব্দের মধ্যে অন্তর্ভুক্ত থাকছে, তাহলে ব্যাপক একটা অর্থ হচ্ছে, অর্থাৎ ব্যাপকার্থকতা। আচ্ছা, ব্যাপকার্থকতা অন্য কী নামে পরিচিত? দেখো, ব্যাপকার্থকতা এটা হচ্ছে অর্থান্তর্ভুক্তি নামেও পরিচিত। নেক্সট কোয়েশ্চেন দেখো, রং লাল নীল সবুজ। ঠিক আছে, তো পাখি কাক ময়ূর টিয়া। ফল আম, ফল যেমন হচ্ছে আম জাম লিচু। ফুল হচ্ছে গোলাপ পদ্ম জবা। তো উপরের দৃষ্টান্তগুলি হলো কিসের উদাহরণ? দেখো, এটা অবশ্যই কিন্তু, যেমন আমি যদি বলি রং লালের সাথে নীলের সাথে সবুজের সাথে কোনো কানেক্ট নেই। পাখি কাক ময়ূর টিয়া এগুলো সব আলাদা আলাদা, তাহলে এটা সমার্থকতা তো হচ্ছে না, বিপরীতার্থকতাও নয়, তাহলে অর্থান্তর্ভুক্তি হচ্ছে। ওকে, অর্থান্তর্ভুক্তি। নেক্সট, পরের যে প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে থিসরাস শব্দের ব্যুৎপত্তিগত অর্থ। পরীক্ষায় তোমাদের পড়ে যেতে পারে, সেটা হচ্ছে রত্নাগার। মনে রাখবে, রত্নাগার হচ্ছে থিসরাস শব্দের ব্যুৎপত্তিগত অর্থ। সংস্কৃত ভাষায় লিখিত থিসরাস খুব ইম্পর্টেন্ট, এটা সংস্কৃত ভাষায় যে থিসরাস লেখা হয়েছিল সেটা হচ্ছে অমর কোষ, খুব ইম্পর্টেন্ট। বাংলা ভাষায় যে থিসরাস লেখা হয়েছিল সেটার নামটা তোমরা জাস্ট কমেন্ট করে দাও। সংস্কৃত ভাষায় লিখিত থিসরাস হচ্ছে অমর কোষ। চলে আসবো, থিসরাস অভিধানের আবিষ্কর্তাকে। দেখো, থিসরাস অভিধানের আবিষ্কর্তা হচ্ছে পিটার মার্ক রজেট, এটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, খুব ইম্পর্টেন্ট। চলো নেক্সট কোয়েশ্চেন চলে আসবো,
পিটার মার্ক রজেটের থিসরাস জাতীয় অভিধানের রচনাকাল বলছে কত খ্রিস্টাব্দে? মনে রাখবে থিসরাস লিখেছিল 1805 খ্রিস্টাব্দে। পিটার মার্ক রজেট থিসরাস 1805। নেক্সট, রজেটের থিসরাস অভিধানের প্রকাশকাল কত সালে? দেখো প্রকাশ হচ্ছে 1852-তে প্রকাশ পাচ্ছে। 1805-এ কিন্তু কী হচ্ছে? অভিধানের রচনা হচ্ছে। 1852 অনেকটা দিন পরে কিন্তু 1852 সালে কিন্তু অভিধানের প্রকাশ হচ্ছে। নেক্সট, টু ফাইন্ড দ্য ওয়ার্ড অর ওয়ার্ডস by which idea may the most fitly and aptly expressed, উক্তিটি করেছেন কে? অবশ্যই উক্তিটি করেছেন পিটার মার্ক রজেট তার থিসরাস নিয়ে। আচ্ছা দেখো তারপর কি বলছে, থিসরাস অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজ গ্রন্থটি কার? এটাও কিন্তু থিসরাস মানেই পিটার মার্ক রজেট। ওকে, অপশন নাম্বার ক ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, পরশু শব্দটির শব্দার্থ পরিবর্তনে কোন ধারার অন্তর্গত? দেখো পরশু শব্দটি এটা কিন্তু আজকাল পরশু, তো পরশু শব্দের বিস্তার হবে, অর্থাৎ অপশন নাম্বার খ পরশু। নেক্সট, গাং শব্দের পূর্ব অর্থ ছিল গঙ্গা নদী, বাট বর্তমান গাং শব্দের অর্থ হলো যে কোনো নদী। এটি শব্দার্থ পরিবর্তনে কোন ধারা? বুঝতেই পারছো, এটা তোমাদের ক্লিয়ার করে দিই। আগে ছিল গঙ্গা নদী, ঠিক আছে, মানে একটা সংকুচিত যে কোনো একটা নদীকে বোঝাচ্ছে, বাট বর্তমানে হচ্ছে সমস্ত নদী। তাহলে কি হচ্ছে? কম ছিল বেশি হয়েছে, তাহলে শব্দার্থের কী হলো? প্রসার ঘটেছে। অবশ্যই বুঝতে পেরেছো। চলো নেক্সট প্রশ্ন চলে আসবো 25 নম্বর। কালী শব্দটি শব্দার্থ পরিবর্তনে কোন ধারার অন্তর্গত? তোমাদের এটা বলে দিই, কালী শব্দের অর্থ হচ্ছে আগে ছিল যে কোনো কালী নয়, শুধুমাত্র কালো কালী। কালী শব্দের অর্থ কালী মানে কালো কালী, বাট এখন কালী মানে কি? লাল কালী, নীল কালী, সবুজ কালী, যে কোনো কালীরই বোঝাচ্ছে। তাহলে এটা কিন্তু শব্দার্থে প্রসার ঘটেছে, ঠিক আছে। 26 নম্বর প্রশ্ন দেখো, মুনিশ শব্দের শব্দার্থ পরিবর্তন। মুনিশ, আগে মুনিশ শব্দের অর্থ কী ছিল? আগে মুনিশ শব্দের অর্থ মানুষ ছিল, বাট এখন মুনিশ শব্দের অর্থ তো তোমরা জানোই। তাহলে এটা কোন ধারার অন্তর্গত? এটা হয়েছে শব্দার্থের সংকোচ, ঠিক আছে। শব্দার্থ আগে ছিল যে কোনো মানুষ, বাট এখন একটা নির্দিষ্ট সম্প্রদায়, তো এটা কিন্তু শব্দার্থের সংকোচ ঘটে গেছে, ঠিক আছে। শূন্যস্থান পূরণ করো। দেখো অন্য শব্দের আদি অর্থ কী ছিল? দেখো অন্য শব্দের আদি অর্থ হচ্ছে যে কোনো খাদ্য, ঠিক আছে। তাহলে অপশান হয়ে যাবে 4টে অপশানের মধ্যে খাদ্য। নেক্সট, অন্য শব্দের আদি অর্থ খাদ্য, বাট পরিবর্তিত অর্থ হচ্ছে ভাত। এটি শব্দার্থের পরিবর্তন, অবশ্যই এটাও কী হয়েছে? শব্দার্থের সংকোচ হয়েছে। আগে যে কোনো খাবার কি অন্ন বলে, তো অন্ন জল খেয়ে যাও, তো অন্ন জল। আর আগে হচ্ছে আগে ছিল অন্ন, বাট এখন হচ্ছে অন্ন মানে কি? ভাত। তাহলে আগের থেকে এখনটা কমে গেল, তো এটা হচ্ছে প্রসার ঘটে, সংকোচ ঘটেছে, ঠিক আছে। মৃগ শব্দের শব্দার্থ পরিবর্তন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো মৃগ শব্দের শব্দার্থ পরিবর্তন কোন ধারা? মৃগ, এটা হচ্ছে অর্থের সংকোচ, ঠিক আছে। মৃগ শব্দের শব্দার্থ পরিবর্তন, এটা হচ্ছে অর্থের সংকোচ। শব্দার্থের রূপান্তর অন্য কী নামে পরিচিত? দেখো শব্দার্থের রূপান্তর কিন্তু এটা হচ্ছে অর্থ সংশ্লেষ আর অর্থ সংক্রম নামে কিন্তু পরিচিত, মনে রাখবে। প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। শব্দার্থের রূপান্তর, অর্থ সংশ্লেষ বা অর্থ সংক্রম, মাস্ট কিন্তু এটা পড়বে, ঠিক আছে। দেখো উপবাস শব্দটি আদি অর্থ ছিল নিকটে বাস, যার বর্তমান অর্থ হচ্ছে এখন হচ্ছে উপবাস মানে কি? একটু এখন হচ্ছে উপবাস করে। উপবাস মানে কি? এখন উপবাস কথা অর্থ হচ্ছে অনাহারে থাকা, অর্থাৎ না খাওয়া, বাট আগে উপবাস ছিল নিকটে বাস বা কাছে বাস। তো এটি কি হলো? এটি কিন্তু অর্থের রূপান্তর ঘটে গেল। আগে ছিল আর নিকটে বাস, আর এখন হয়ে গেল অনাহারে থাকা। তো পুরোপুরি কোনো মিল নেই, আগের সাথে কোনো মিল নেই, তাই এটা অর্থের রূপান্তর ঘটেছে। চলো নেক্সট প্রশ্ন চলে আসবো, শূন্যস্থান পূরণ। গবেষণা শব্দের আদি অর্থ গরু খোঁজা, ঠিক তো, হাসি কিছু নেই। গবেষণা শব্দের আদি অর্থ হচ্ছে গরু খোঁজা, বাট এখন গবেষণা বাংলা নিয়ে গবেষণা বা কোনো কিছু সায়েন্টিস্টরা গবেষণা করে, তো এই গবেষণা শব্দের আদি অর্থ গরু খোঁজা, এখন সেটা পাল্টে গেছে, ঠিক আছে। চলো নেক্সট, দারুণ শব্দের শব্দার্থ পরিবর্তন। দারুণ খুব ইম্পর্টেন্ট। দারুণ শব্দের আদি অর্থ ছিল কাষ্ঠ নির্মিত, এখন কথার অর্থ হচ্ছে অত্যন্ত। তো এটি কি হয়েছে? এটারও রূপান্তর ঘটে গেছে। আগে ছিল কাষ্ঠ, তো এগুলো একটু বুঝে তোমরা কিন্তু পরীক্ষায় করবে, এরকম প্রশ্ন কিন্তু একটি আসবে, মানে একটি কি একাধিক আসবে। প্রদীপ শব্দটি শব্দার্থ পরিবর্তনে কোন ধারা অন্তর্গত? দেখো প্রদীপ শব্দটি, প্রদীপ কী হয়েছে? শব্দার্থের সংকোচ, ঠিক আছে। নেক্সট, গোষ্ঠী শব্দের শব্দার্থ পরিবর্তন কোন ধারা? দেখো গোষ্ঠীর আদি অর্থ কী ছিল আর এখন কী অর্থ, সেটা তোমাকে জানতে হবে। গোষ্ঠী মানে আদি অর্থ গরুর থাকার জায়গা নেই, আর এখন হচ্ছে দল। হ্যাঁ, একদম চেঞ্জ হয়ে গেছে সব, তাহলে এটাও রূপান্তর হয়েছে, ঠিক আছে, শব্দার্থের রূপান্তর। নেক্সট দেখো, কোনো শব্দ বা তার আদি অর্থের তুলনায় উন্নত মানের অর্থে প্রযুক্ত হলে কি হয়? দেখো কোনো শব্দ তার আদি অর্থের তুলনায় উন্নত মানের অর্থে প্রযুক্ত হলে সেটা হচ্ছে শব্দার্থের উৎকর্ষ হয়, ঠিক আছে। তাহলে আগের থেকে যদি উন্নত হয় তাহলে শব্দার্থের উৎকর্ষ হলো, অপকর্ষ নয়, উৎকর্ষ হয়ে গেল, ঠিক তো। আচ্ছা, ধ্বনি শব্দটি শব্দার্থ পরিবর্তনে কোন ধারা? দেখো ধ্বনি শব্দটি এটি শব্দার্থ পরিবর্তনে কিন্তু শব্দার্থের প্রসার। চলো নেক্সট, অর্থ পরিবর্তনের কারণে যখন কোনো শব্দ তার মূল অর্থের চাইতে নিম্নমানের অর্থ ধারণ করে তখন তাকে কি বলে? তখন তাকে বলে শব্দার্থের অপকর্ষ, ঠিক আছে। নিম্ন হয়ে গেলে অপকর্ষ, উচ্চ হয়ে গেলে উৎকর্ষ, ঠিক আছে। চলো নেক্সট প্রশ্ন চলে আসবো,
বারন্ত শব্দটি শব্দার্থ পরিবর্তনে কোন ধারার অন্তর্গত? দেখো বারন্ত এটা হচ্ছে শব্দার্থের অপকর্ষ। এটা কেন হচ্ছে তোমরা কিন্তু একটু এক্সপ্লেন করে দাও। বারন্তর আদি অর্থ কী ছিল আর এখন অর্থ, তা এখন হচ্ছে অপকর্ষণ হয়ে গেছে। নেক্সট দেখো মানে শূন্যস্থান পূরণ করতে বলছে। দেখো দারুণ শব্দের অর্থ আমি আগেই বলেছি, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা। দারুণ শব্দের আদি অর্থ ছিল কাষ্ঠ নির্মিত, মনে রাখবে। নেক্সট কলম শব্দের আদি অর্থ ও বর্তমান অর্থ কী? দেখো কলম শব্দের আদি অর্থ ছিল স্বর বা খাগ, আর এখন হয়ে গেছে লেখনী। তাহলে অপশান ওয়াইজ আনসার হবে অপশান নম্বর খ। নেক্সট ঝি শব্দের আদি অর্থ হচ্ছে মূল অর্থ। দেখো ঝি শব্দের আদি অর্থ ছিল মেয়ে, ঠিক আছে, হ্যাঁ, তা এখন কিন্তু চাকরানি। তাহলে এটা হচ্ছে তোমরা মানে দেখে নাও। চলে আসবো নেক্সট 44 নম্বর প্রশ্ন। কুমোর শব্দটি শব্দার্থ পরিবর্তনে কোন ধারার অন্তর্গত? দেখো কুমোরটি হচ্ছে শব্দার্থের প্রসার, ঠিক আছে, কুমোর হচ্ছে শব্দার্থের প্রসার। নেক্সট মহাজন শব্দটি শব্দার্থ পরিবর্তনে কোন ধারার অন্তর্গত? মহাজন শব্দের আদি অর্থ এখন হচ্ছে সুদখর, আর মহাজন শব্দের আদি অর্থ কী ছিল সেটা কমেন্ট করে জানাও। তো এটা হয়ে গেছে অপকর্ষ হয়েছে, ঠিক আছে। নেক্সট ইতর শব্দটি শব্দার্থ পরিবর্তনে কোন ধারা? দেখো ইতর হচ্ছে শব্দার্থের অপকর্ষ হয়েছে, মনে রাখবে। নেক্সট 47 নম্বর হচ্ছে মন্দির শব্দটি কী হয়েছে? দেখো মন্দির শব্দের অর্থ হচ্ছে যে কোনো ঘরকে বোঝাতো, ঠিক তো। মন্দির শব্দের আদি অর্থ ঘর, আর এখন যেটা হয়ে গেছে মন্দির মনে হচ্ছে মন্দির মানে দেবতাদের থাকার একটা জায়গা। তো এটা কী হয়েছে? এটা শব্দার্থে উৎকর্ষ হয়েছে। তো এটা তোমরা একটু বইয়ে দেখে নেবে, দেখে কিন্তু বলবে, তোমাদের পাঠ্যপুস্তক বইতে কিন্তু রয়েছে। চলো নেক্সট 48 নম্বর প্রশ্নটা আমরা চলে আসি। বললাম ভাত শব্দের আদি অর্থ। দেখো ভাত শব্দের আদি অর্থ যে কোনো খাদ্য, অর্থাৎ প্রাপ্য খাদ্যের অংশকেই বোঝায়, ঠিক আছে, যে কোনো খাদ্য। হ্যাঁ, প্রাপ্য খাদ্যের অংশ হবে না তো, সরি, অন্ন শব্দের অর্থ ছিল তোমার হচ্ছে যে কোনো খাদ্য। তো ভাত শব্দের আদি অর্থটা হতে পারে প্রাপ্য খাদ্য, ঠিক আছে। তো এটাও তোমরা একটু দেখে নাও, ভাত শব্দের আদি অর্থ হচ্ছে প্রাপ্য খাদ্যের অংশ, ঠিক আছে, একদম। চলে আসবো নেক্সট শব্দার্থের সঙ্গে শব্দার্থের পরিবর্তন ধারার মিল করো। দেখো একটু ভালো করে দেখে নাও, খুব ইম্পর্টেন্ট। কলম, তোমাদের অ্যান্সারটা বলেছি মিলিয়ে নেবে, ঠিক আছে। অপশান হবে অপশান নাম্বার গ। অ্যান্সারটা দেখো 1 থেকে 4 বলেই দিচ্ছি। দেখো কলম শব্দের অর্থ, দেখো কলম শব্দের অর্থ কী বলেছিলাম? কলম, স্বর বা খাগ, বর্তমান অর্থ হচ্ছে লেখনী। তাহলে কী হলো? এটা হচ্ছে শব্দার্থের রূপান্তর হয়েছে, ঠিক আছে, পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা অন্ন শব্দের অর্থ আগে আদি অর্থটা আমাদেরকে জানতে হবে। অন্ন শব্দের জন্য যে কোনো খাবার, আর এখন হচ্ছে ভাত, ঠিক আছে। তাহলে এটা কী হবে? এটা অবশ্যই হয়ে যাবে শব্দার্থের সংকোচ। যে কোনো খাবার ভাত হলো মানে একদম সংকোচ হয়ে গেলো, মানে সংকুচিত হয়ে গেলো, ঠিক তো। আচ্ছা কালি শব্দের অর্থ যে কোনো কালি। আগে মানে হচ্ছে শুধুমাত্র কালো কালি, আর এখন হচ্ছে যে কোনো কালি। আমরা বলি লাল কালির একটা পেন দাও তো, নীল কালির একটা পেন দাও তো। তাহলে আগে ছিল যে কোনো কালি, এখন হচ্ছে আগে ছিল শুধুমাত্র কালো কালি, আর এখন হচ্ছে যে কোনো কালি। তাহলে এটা প্রসার ঘটেছে। তাহলে সি হবে 1, দেখে নাও একদম। আর মন্দিরটা হবে উৎকর্ষ, শব্দের উৎকর্ষ, ঠিক আছে, শব্দার্থের উৎকর্ষ। চলে আসবো নেক্সট প্রশ্ন, 50 নম্বর প্রশ্ন, আজকের শেষ প্রশ্ন। বলছে যে 1 নম্বর প্রশ্ন কী বলেছে দেখো, মানুষের ব্যবহৃত ভাষার ক্ষুদ্র থেকে বৃহৎ যে কোনো অর্থযুক্ত অংশই শব্দার্থ তথ্যে আলোচনার মধ্যেই পড়ে। এটা মনে রাখবে, এটা একদম সত্য কথা, ঠিক আছে, সত্য মিথ্যা নিরূপণ করতে বলেছে। সমাজের বিভিন্ন ক্ষেত্রে ভাষার ব্যবহার ভাষার অর্থের উপর যে প্রভাব ফেলে তার আলোচনা হয় প্রয়োগ ক্ষেত্রে, কিন্তু এটা প্রয়োগ ক্ষেত্রে আলোচনা হয় না, তাহলে এটা মিথ্যা। নেক্সট শব্দার্থের বিশাল জগৎকে সুশৃঙ্খলভাবে বিন্যাস করার এক নিদর্শন হচ্ছে থিসরাস, এটা কিন্তু সত্য। তো এই ছিল তোমাদের 50টি প্রশ্ন। তোমাদের প্রশ্নগুলো কেমন লাগলো, তোমরা কতগুলো পারলে, তোমাদের পরীক্ষা ভালো হবে এই শুভকামনা জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো আমাদেরকে 9144258685, জাস্ট হাই লেখো অথবা এনজয় এক্সাম লেখো, যা খুঁজে লেখো। তো লিগেলি তোমাদের সামনে কিন্তু একটা লিঙ্ক প্রথমেই চলে আসবে। তো সেই ভিডিওগুলো অবশ্যই শেষ মুহূর্তে দেখে যাও, ওগুলো থেকে তোমরা সব কিন্তু কমন পেয়ে যাবে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। এনজয় এক্সাম, গিভ ইউর বেস্ট।